আজকে আমরা ক্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর ব্যবহার শিখব। আমরা এগুলোকে সাধারণত বি ভার্ব বলে জানি। তো এই বি ভার্বটা আসলে কি, এটাকে খুব ভেঙে চুরে জানবো এবং আমরা কতটা জানি সেটা নিজেরাই নিজেকে যাচাই করব। এর পাশাপাশি আমরা শ্যাল এবং উইলের ব্যবহারও কিছুটা শিখব। তাহলে আসো আজকের ক্লাসটা শুরু করি। আমরা প্রচুর শুনেছি যে বি ভার্ব, কিন্তু এই বি ভার্বটা আসলে কি? এই বি এটা নিজেই একটা ভার্ব। এটার যেটা বেস ফর্ম বা মেন ফর্ম সেটা হচ্ছে বি। এটার যেটা প্রেজেন্ট সিম্পল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে এম, ইজ, আর। পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেটা এই বি থেকেই আসে সেটা হচ্ছে বিং। আর পাস্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে বিন। এই হলো বি ভার্বের বিভিন্ন ফর্ম। অর্থাৎ আমরা যখন সরাসরি বি ব্যবহার করি তখন সেটা হচ্ছে এই ভার্বের বেস ফর্ম। যখন আমরা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করব তখন এই বি ভার্বটা এম, ইজ, আর আকারে বসে সাবজেক্ট অনুযায়ী। পাস্ট সিম্পলে সেটা হয়ে যায় ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট পার্টিসিপলে করলে হয় বিং, আর পাস্ট পার্টিসিপলে করলে হয় বিন। এখন আমরা এইগুলোর ব্যবহারগুলাই মূলত শিখব যে এগুলো কখন কিভাবে ব্যবহার হয়। তো আগে আমরা এম, ইজ, আর এর ব্যবহারগুলো দেখি। খুবই সহজ এগুলো ক্লাসগুলো, তাই না? তারপরেও আমরা শিখব। যারা একবারে শূন্য থেকে শিখতে চাচ্ছে ক্লাসটা তাদের জন্য বেশি কাজে লাগবে, আর যারা অ্যাডভান্সড আরও শিখতে চায় তাদের জন্যও কাজে লাগবে। কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, ক্লাসটার সামনে এগোতে হবে। আচ্ছা, অ্যাম, ইজ, আর ব্যবহার করা খুবই সহজ। যেমন আমি যদি বলি যে আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার। এই যে আমি অ্যাম ব্যবহার করলাম, এইটা হচ্ছে অ্যাম ব্যবহার করেছি মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এই অ্যাম অর্থ হচ্ছে হই, আমি হই একজন শিক্ষক। আই অ্যাম এ টিচার। এখন এখানে অ্যাম কেন হলো? কারণ এখানে আই আছে। অর্থাৎ আই থাকলে পরে আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে অ্যাম। কিন্তু এটাই যদি আমি বলি যে ইউ আর এ টিচার, তখন আবার আর ব্যবহার করতে হবে। কেন? কারণ এখানে আছে ইউ। অর্থাৎ এই যে ইউ, ইউ থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে আর। এখন আর কি কি থাকলে আর ব্যবহার করতে হবে? যদি উই থাকে, দে থাকে, তারপরও আমাদেরকে ব্যবহার করতে হবে আর। যেমন দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। আমি যদি বলি যে উই আর স্টুডেন্টস, মানে আমরা ছাত্র। উই আর লার্নার্স, আমরা শিক্ষার্থী। এরকম। তাহলে ইউ, উই, দে এগুলোর সঙ্গে ব্যবহার করতে হয় আর। আর আমি যদি বলি যে শি ইজ এ ডক্টর, শি ইজ এ ডক্টর, তখন আবার ব্যবহার করতে হবে ইজ। কেন ইজ ব্যবহার করতে হবে? শি। অর্থাৎ হি, শি, ইট অথবা কারো নাম থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ। আমি যদি এখানে বলি যে রোমান ইজ এ বয়, এই যে একটা নাম ব্যবহার করলাম, এই কারণে আমাকে এখানে ব্যবহার করতে হবে ইজ। তাহলে আমরা এম, ইজ, আর কখন হয় সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এখানে বুঝতে হবে যে এই এম, আর, ইজ এগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সবই কিন্তু মেইন ভার্ব। এগুলোকে আমরা সাধারণত হেল্পিং ভার্ব হিসাবে চিনি, কিন্তু এখানে কিন্তু যেহেতু এইটা একমাত্র ভার্ব, এইটাই কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। সাবজেক্ট এটাই মেইন ভার্ব। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কারণে আমি বলতে চাই যে আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, তখন এই অ্যামটা আমাকে ব্যবহার করতে হবে না?
যেহেতু ছিলাম পাস্ট বোঝাচ্ছে, এই কারণে আমাকে চলে যেতে হবে কি ওয়াজ আর ওয়ারে। এখন আয়ের সঙ্গে কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ আ টিচার। তার মানে এই আয়ের সঙ্গে প্রেজেন্টে যেমন এম হয়, পাস্ট হলে পরে আমাদেরকে ব্যবহার করতে হয় ওয়াজ। বোঝা যাচ্ছে বিষয়টা? আমি যদি বলি যে ইউ ওয়ার এ টিচার, তখন তাহলে তার অর্থটা কি হবে? ইউ ওয়ার এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে, অথবা আপনি একজন শিক্ষক ছিলেন। তাহলে আমাদের ইউ এর সঙ্গে ব্যবহার করতে হবে হচ্ছে ওয়ার। ইউ কোথায় আছে? এইখানে। অর্থাৎ এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়ার ইউ এর সঙ্গে। কখন? যদি সেটা পাস্ট বোঝায়, অর্থাৎ পাস্ট সিম্পল বোঝায়। আচ্ছা, আর কি কি থাকলে ওয়ার ব্যবহার করতে হবে? উই, দে। আমি যদি বলি যে দে ওয়ার কনফিডেন্ট, তার মানে তারা আত্মবিশ্বাসী ছিল। আমি যদি বলি যে উই ওয়ার বিজি, অর্থাৎ আমরা ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ওয়ার ব্যবহার করলে হয়ে গেল ছিলাম। যদি বলি উই আর বিজি, আমরা ব্যস্ত। কিন্তু যদি বলি উই ওয়ার বিজি, আমরা ব্যস্ত ছিলাম। আচ্ছা, তাহলে ওয়াজ ওয়ারের ব্যবহারটা বোঝা গেল। এখানে ইজ না দিয়ে যদি এখানে আমি কি দিব? রোমানের সঙ্গে এখানে কি হবে? এই যে এইখানে যদি আমি পাস্ট করতে চাই, আমি যদি এখানে দিই যে রোমান ওয়াজ এ বয়, তাহলে কি হবে? যে রোমান একজন বালক ছিল, অর্থাৎ এটা কি নাম, তার মানে এখানে হবে হচ্ছে ওয়াজ। তাহলে দেখা যাচ্ছে আয়ের সঙ্গে ওয়াজ হয় যদি পাস্ট হয়, আবার হি, শি, ইট বা যে কোনো নাম তার সঙ্গে ওয়াজ ব্যবহার করতে হয়। কেন? কারণ এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে রোমান ওয়াজ এ বয়, রোমান একটা ছেলে ছিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওয়াজ ওয়ারের ব্যবহারটাও কিন্তু আমরা শিখলাম। আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে বলতে চাই যে আমি একজন শিক্ষক হব, ফিউচার বোঝাতে চাই, যদি আমি একজন শিক্ষক হব, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? তখন আমাকে ব্যবহার করতে হবে আই উইল বি এ টিচার। আই উইল বি এ টিচার। এখন কথা হচ্ছে এই বিটা কোন বি? এই বিটা হচ্ছে এই বি। এই উইলটা কেন হলো? উইল বসানো হয় ফিউচার বোঝানোর জন্য, ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম বোঝানোর জন্য এই উইল বসানো হয়। আমরা অল্প করে জানি যে এই উইল বা শ্যাল, এগুলোকে বলা হয় হচ্ছে মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির পরে সব সময় ভার্বের বেস ফর্মটা বসে। যে ভার্বে বসুক না কেন, ভার্বের বেস ফর্মটা বসবে। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আমি যদি এখানে বলি যে এই ইজটা তুলে দিই, যদি বলি যে শি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। এখনো হয়নি, ভবিষ্যতে হবে। ভবিষ্যৎ বোঝাতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে উইল, এবং এটা যেহেতু মডেল অক্সিলারি, তারপরে ভার্বের একটা বেস ফর্ম লাগবে, এই যে বি এ ডক্টর, সে ডাক্তার হবে, এরকম। তাহলে উইল, এটা আবার খুবই সুন্দর একটা জিনিস যে উইলটা সবার সঙ্গেই বসানো যায়। আয়ের সঙ্গে বসানো যাবে, হি, শি, ইট নেমের পরে বসানো যাবে, এবং ইউ, উই, দে এগুলোর পরেও উইল বসানো যাবে। আধুনিক ইংলিশে সবগুলোর সাথে উইল বসানো হয়। শ্যাল বসানো হয়, পুরাতন যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী শ্যাল বসানো হয়, তবে আমরা সেখানে যাচ্ছি না। যেহেতু উইল সবার সাথে বসালে আমার অর্থ পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে আমি উইল সব সাবজেক্টের সঙ্গে ব্যবহার করব। আই উইল বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব। আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকব। এই যে হব, থাকব, এইসব ব্যবহার করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে উইল বি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা কিন্তু এই বি ভার্বের ভ্যারিয়েন্ট এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে,
প্রেজেন্ট সিম্পল পাস্ট, কিন্তু এই উইল কিন্তু বি ভার্বের মধ্যে কিন্তু পড়েনি। এটা কিন্তু জাস্ট আমি ফিউচার বোঝানোর জন্য কিন্তু উইল ব্যবহার করলাম। আচ্ছা, এখন এখানে এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এতক্ষণ যেগুলো ব্যবহার করলাম, এগুলো সবই ছিল হচ্ছে মেইন ভার্ব হিসাবে। তো এই মেইন ভার্ব হিসাবে যদি আমি এগুলোর নেগেটিভ করি তাহলে কি হবে? যেমন আই অ্যাম নট এ ব্যাড বয়। আমি যদি না বোধক বাক্য যদি তৈরি করতে চাই তাহলে আমাকে এই অ্যাম এর পরে কি করতে হবে? নট বসাতে হবে। আই অ্যাম নট এ ব্যাড বয়, অর্থাৎ আমি খারাপ ছেলে না। কিন্তু আমি যদি বলি যে শি ইজ নট এ ব্যাড গার্ল, সে খারাপ মেয়ে নয়, তাহলে এই ইজের পরে কি হলো? নট বসাতে হলো। অর্থাৎ এখানেও কিন্তু এগুলো মেন ভার্ব, অ্যাম ইজ আর এগুলো হচ্ছে মেন ভার্ব, এবং এই মেন ভার্বের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যদি ওয়াজ ওয়্যার ব্যবহার করতে চাই তাহলে কি হবে? যে শি ওয়াজ নট এ ডক্টর, শি ওয়াজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল না। আচ্ছা, শির জায়গাতে যদি আমি দে ব্যবহার করি তাহলে আমাকে লিখতে হবে দে ওয়্যার নট ব্যাড পিপল, তারা খারাপ মানুষ ছিল না। এটা চলে গেল কি পাস্টে, তারা খারাপ মানুষ ছিল না। ওকে, তাহলে আমরা নেগেটিভ করা এগুলো আমরা শিখে গেলাম। আচ্ছা, এতক্ষণ আমরা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছিল সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখি এই এম ইজ আর ওয়াজ ওয়্যার কখন হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয় কখন? যখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি যে আই অ্যাম মেকিং ফুড, অর্থাৎ আমি কি খাবার তৈরি করছি। আই অ্যাম মেকিং ফুড, এইখানে এটা হেল্পিং ভার্ব, এই অ্যামটা হয়েছে হেল্পিং ভার্ব। কিভাবে? কারণ এই যে মেক, এইটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত করা আছে। এর অর্থ হলো আমি খাবার তৈরি করছি। করছি, বাংলা বাক্য শেষে কেমন আছে? করছি। আমি যদি বলতাম যে আই মেক ফুড, অর্থাৎ আমি খাবার তৈরি করি, আমি খাবার তৈরি করি, তাহলে করি আর করছি দুইটার মধ্যে যদি বাংলাতে পার্থক্য থাকে তাহলে ইংরেজিতে তো পার্থক্য থাকবেই। যখন বলছে করছি অর্থাৎ কাজটা বর্তমানে চলমান আছে তখন হচ্ছে আই অ্যাম মেকিং ফুড, মেন ভার্বের সাথে মেক থেকে আইএনজি যুক্ত করে দিয়ে মেকিং করা হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা যদি মেন ভার্ব হয় এটা হচ্ছে হেল্পিং ভার্ব, অর্থাৎ মেন ভার্বের উপস্থিতিতে অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। আমি যদি লিখি যে শি ইজ গোয়িং আউট, সে বাইরে যাচ্ছে, সে বাইরে যাচ্ছে, এটা হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আয়ের সঙ্গে অ্যাম হলো, সি এর সঙ্গে ইজ হলো। কেন হলো? এই যে কোন সাবজেক্টের সঙ্গে কোনটা হয় সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। আচ্ছা, আই অ্যাম মেকিং ফুড, আমি যদি কোনো কারণে লিখি যে আই ওয়াজ মেকিং ফুড তখন কি হবে? আই ওয়াজ মেকিং ফুড, তার মানে তখন হবে হচ্ছে যে আমি খাবার তৈরি করছিলাম। বাক্যটা তখন হয়ে যাবে কি আমি খাবার তৈরি করছিলাম, মানে কাজটা চলছিল কিন্তু অতীতে চলছিল। আচ্ছা, আমি যদি এখানে লিখি যে শি ওয়াজ গোয়িং আউট তখন কি হবে? এটা যখন প্রেজেন্ট ছিল তখন তার অর্থ হচ্ছিল যে সে বাইরে যাচ্ছে,
কিন্তু আমি যদি বলি শি ওয়াজ গোয়িং আউট, তখন তার অর্থ হবে সে বাইরে যাচ্ছিল। সে বাইরে যাচ্ছিল। শি ওয়াজ গোয়িং আউট। তাহলে এটা মেন ভার্ব, এই ওয়াজ এগুলো তাহলে হেল্পিং ভার্ব হয়ে গেল। কোনো কারণে যদি এখানে শি না থাকে, যদি এখানে হয় দে, দে থাকলে কোনটা হবে? দে থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে এই যে ওয়ার। দে ওয়ার গোয়িং আউট, অর্থাৎ তারা বাইরে যাচ্ছিল। আর যদি আমি প্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে দে আর। দে আর গোয়িং আউট, তারা বাইরে যাচ্ছে। তাহলে এবার যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার হলো, এগুলো কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে এর ব্যবহার হয়ে গেল। আমরা আজকে যেটা শিখছি সেটা হচ্ছে বি ভার্ব, এবং এই বি ভার্বের যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে সেগুলো কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা দেখছি, এবং তার বাংলা অর্থটা কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখছি। আচ্ছা, এখন এই বি ভার্বটা সরাসরি আর একটু ব্যবহার হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। সেটা কেমন? যেমন বি কেয়ারফুল, এই বিটা কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম হিসাবে যে লিখেছি না, বেস ফর্ম, এটা কিন্তু সরাসরি বি ব্যবহার হয়েছে। বি কেয়ারফুল, সাবধান হও। এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলছি কারণ এখানে আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে বা কোনো উপদেশ বোঝাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে পরবর্তীতে আরও একটা ক্লাস বানাবো, এই জন্য এখানে এটা নিয়ে বেশি কথা বলছি না, আমি জাস্ট শুধু দেখাচ্ছি যে বি কিন্তু সরাসরি এখানে বসছে। এটা তাহলে কি? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বি কেয়ারফুল, সাবধান হও। আমি আবার বলতে পারি বি অন টাইম, অর্থাৎ সময় মতো উপস্থিত থাকো। এই বি মানে কি? বি মানে হচ্ছে হওয়া বা থাকা, দুইটা অর্থই প্রকাশ করে। তা আমি যদি বলি বি অন টাইম, এর অর্থ সময় মতো উপস্থিত থাকো। আমি যদি বলি বি কোয়াইট, এর অর্থ হচ্ছে শান্ত থাকো বা চুপ থাকো, এরকম। তাহলে ভার্বের শুরুতেই যদি বাক্যের শুরুতেই যদি আমরা বি দিয়ে শুরু করি তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং তার অর্থগুলো এরকম বোঝায়। এখন এইখানে আরও আছে বিং আর বিন, এটা আমি নেক্সট ক্লাসে আমরা শিখব, এটা আজকে শিখব না। আজকে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পর্যন্তই শিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে? পরবর্তী ক্লাস এই বিং আর বিন করার জন্য আমন্ত্রণ থাকলো। শেষ করছি এখানেই।